আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। নগর কৃষি খামারে আপনাদের সকলকে সালাম। আজকে আমি আপনাদের মাঝে মুরগির ব্রিড নিয়ে একটা আলোচনা করতে আসছি। যে আলোচনাটা না করলেই আমার মনে হয় আপনাদের উপকার করা হবে না, এটা আমাদের জন্য অনেক ধরনের বড় অপরাধ হয়ে যাবে। তার জন্যই আপনাদের সমসাময়িক কিছু ভ্রান্ত যে ট্রেন চলতেছে সেই ট্রেন থেকে বেরিয়ে আসার জন্য এই আলোচনাটা আপনাদের সকলেরই জরুরি। এবং এই আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন মুরগি নিয়ে কাজ করলে কী ধরনের তথ্য আপনাদের জানা উচিত, কতটুকু তথ্য না হলে আপনারা মুরগি নিয়ে কাজ করলে আপনারা লসের সম্মুখীন হবেন এবং মুরগির প্রকৃত উৎপাদনমুখী দিয়ে আপনারা পিছিয়ে যাবেন। প্রথমে আমরা বর্তমান বাজারে যে চলমান যে ট্রেনে চলতেছে পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি, ইউটিউব খুললেই শুধু পাহাড়ি মুরগির সত্য ছায়া। আসলে আজকে আমরা জানবো হিলি বা পাহাড়ি যেটাই বলেন না কেন, এই মুরগিটা কোত্থেকে আসছে, এই মুরগিটা কোনটাকে আমরা হিলি বা পাহাড়ি মুরগি বলবো, কোন মুরগিটাই হিলি মুরগি, কোন মুরগিটাই আপনার হিলি মুরগি নয়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আগে আমরা কোনো একটা মুরগিকে যদি চিহ্নিত করতে যাই তাহলে সেটাকে আমরা প্রথমে ব্রিড পর্যায়ে আসে কি না, সেটাকে ব্রিড বলা যায় কি না, সেই বৈশিষ্ট্য আলোকে আমাদের ফেলতে হবে। আমরা কোনটাকে ব্রিড বলবো, কোনটাকে ব্রিড বলবো না। যদি কোনো প্রাতিষ্ঠানিক বা ব্রিডার যারা আছে, বিভিন্ন প্রাণী গবেষণা ইনস্টিটিউট বা ওয়ার্ল্ড ব্রিডার যারা আছে, তারা যদি রিকগনাইজ করে যদি কোনো মুরগিকে যে এটা ব্রিড, তাহলে সেটাকে আমরা ব্রিড বলবো। ব্রিড বলতে আমরা কী বুঝি? ব্রিড বলতে আমরা ওই জাতীয় মুরগিকে বলা হয় যে জাতীয় মুরগিগুলো সকল মুরগির বৈশিষ্ট্যগুলো একই জাতীয় অবস্থান করে এবং তার লিখিত ডকুমেন্টারি আকার থাকে এবং সেটা কয়েকটা প্রজন্মকে সমান আউটপুট দিয়ে যায়, সেটাকে আমরা ব্রিড বলি। কোনো একটা মুরগিকে দেখেই আমরা ব্রিড বলতে পারি না। আর আমরা সাধারণ জনগোষ্ঠী কখনো কোনো সময় কোনো মুরগিকে ব্রিড হিসাবে চিহ্নিত করার ইচ্ছে আমরা রাখি না। এটা আইনগত কোনো রাইটস আমাদের নেই। একটা ব্রিড বলতে গেলে এর পিছনে গবেষণা আছে, এর পিছনে বিভিন্ন অ্যানালাইসিস থিসিস আছে, তারপরে এটাকে ব্রিড হিসেবে চিহ্নিত হয়। কোনো সাধারণ মানুষ বা কোনো ফার্মার বা কোনো পোলট্রি খামারিরা কোনো মুরগিকে ব্রিড বলতে পারে না। এই ব্রিড বলার গেলতে গেলে প্রাতিষ্ঠানিক একটা স্বীকৃতি প্রয়োজন হয়। সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, BLRI আছে, বিভিন্ন প্রাণী গবেষণা ইনস্টিটিউট আছে বা ওয়ার্ল্ডের অনেক ব্রিডার আছে, তারাই বলতে পারে। যতটুকু জানা যায় কোনো একটা মুরগিকে ব্রিড বলতে গেলে যে জিনিসটাকে আমরা জেনে থাকি, একটা মুরগিকে ব্রিড বলতে গেলে তার কমন কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। সেটা হচ্ছে অবশ্যই প্রাতিষ্ঠানিক একটা স্বীকৃতি থাকতে হবে। এই স্বীকৃতিটা যে প্রাতিষ্ঠানিক যে ব্রিডার কর্মকর্তারা আছে তারা কী আলোকে দিয়ে থাকে সেটি আসলে আলোচনা করব। একটা মুরগি তখনই আমরা ব্রিড বলবো যদি কোনো মুরগির প্যারেন্টস বা পিতা মাতা থেকে বাচ্চা যাই আসুক না কেন সমান বৈশিষ্ট্য ক্যারি করে। তাদের কালার, তাদের ডিমের গঠন, ডিমের বৈশিষ্ট্য এবং মাংসের গ্রোথ, খাবার দাবার, তাদের বাৎসরিক দরের উৎপাদন সব কিছুই কমন একটা স্ট্রাকচারের ভিতরে থাকবে। ভেরিয়েশন থাকবে না, তখন আমরা ব্রিড বলবো। যখন তখন যে কোনো মুরগিকে আমরা ব্রিড হিসেবে চিহ্নিত করতে পারি না। আমাদের বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে যে মুরগিটা পাওয়া যায় সেটাকে পাহাড়ি বা হিলি মুরগি বলা হয়। সেটা একটা আদর্শ ব্রিড ছিল। বর্তমান প্রেক্ষাপটে সেই ব্রিডটা নয়, ছিল। এখন ব্রিডটা কেন নয়? আজ থেকে 10 বছর আগে আমাদের দেশের কমিউনিকেশন ব্যবস্থাটা এত ইজি ছিল না। যখন তখন একটা মুরগি যশোর থেকে ঢাকা, ঢাকা থেকে যশোর এত অ্যাভেলেবেল আসা যাওয়া করতো না। অঞ্চল ভেদে একটা মুরগি কোয়ারেন্টাইন পর্যায়ে ওই এলাকায় অবস্থান করতো 8-10 বছর। তখন ওই এলাকার অঞ্চল ভেদে মুরগিটার বৈশিষ্ট্য, মুরগিটার সব কিছু একটা কনস্ট্যান্ট একটা ধারাবাহিক বৈশিষ্ট্য মেনটেন করে। তখন ও ধরনের মুরগিকে আমরা ব্রিড বলি। বাংলাদেশের যে সকল অঞ্চলকে ভাগ করা হয় সেই অঞ্চলকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হইতেছে, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে পাহাড়ি। পাহাড়ি অঞ্চলের মুরগিটা একটু ভিন্ন বৈশিষ্ট্য আকারে পাওয়া গিয়েছিল সেই সময়, আর সমতলের মুরগিগুলোকে আর একটা ডিফারেন্ট বৈশিষ্ট্যতে পাওয়া গিয়েছিল। সেই সময়ের আলোকে আমরা সমতলের মুরগিটাকে আমরা দেশি মুরগি বলতাম, আর পাহাড়ি অঞ্চলে যে মুরগিটাকে বলতাম সেটা আমরা একটা পাহাড়ি বা হিলি মুরগি বলতাম। যদিও ওই মুরগিটা কোনো কনস্ট্যান্ট ব্রিড সাইনকে ক্যারি করতো না, কিন্তু দেশীয় মুরগির তুলনায় সেটাকে আমরা ডিফারেন্ট করার জন্য বলতাম পাহাড়ি বা হিলি মুরগি। সেই মুরগির বৈশিষ্ট্য ছিল দেশি মুরগিতে একটু বড় টাইপের, তাদের শারীরিক স্ট্রেংথ ভালো ছিল, তাদের মুরগির গোশের স্বাদটা ভালো ছিল। এগুলো কেন ছিল এটা আমি পরপর ধারাবাহিকভাবে বলবো। সাধারণত আমাদের দেশি মুরগিগুলো কী উপরে ভিত্তি করে লালন পালন করতো আমাদের মা চাচিরা? আমাদের গোয়ালের ধান, আশপাশে ঘাস, লতা পাতা এগুলো খেয়ে সাধারণত বড় হতো। এবং তারা সাধারণত প্রতি ব্যাজে মানে একটা মুরগি বাচ্চা উৎপাদন করার পরে আবার ডিম পাবে, এই ব্যাজে সাধারণত 12টা, 14টা, 15টা
খুব ভালো টেক কেয়ার করলে আমার মাছা ছিল সেক্ষেত্রে 20টা পর্যন্ত ডিমের রেকর্ড পাওয়া গিয়েছিল। আর সেই মুরগিগুলো অ্যাভারেজ ছিল 900 থেকে 1.5 কেজি, 1.25 কেজি, 2 কেজি অবশ্যই নয়। এটা ছিল পাহাড়ি মুরগির বৈশিষ্ট্য। মুরগির বৈশিষ্ট্য ছিল 1 কেজি 200 থেকে অলমোস্ট 2 কেজি। 2 কেজি মুরগ খুবই রেয়ার ছিল। যেই বাড়িতে খাবার দাবার মুরগির ফলটা ভালো ছিল সেই বাড়ির মুরগগুলো এরকম বড় হতো। তা প্রতিটা ক্ষেত্রেই একটা ছোট একটা বড় জাত থাকে। যদি মুরগির বাচ্চাবেলায় যদি পরিপূর্ণ ব্রুডিং ব্যবস্থাটা ভালো থাকে, তখন তো ব্রুডিং ব্যবস্থা ছিল না। মুরগির মা প্যারেন্ট যদি মুরগির বাচ্চাটাকে পরিপূর্ণ নিয়মে যদি পরিপূর্ণ এনভায়রনমেন্ট যদি বড় করতো, তখন বাচ্চাগুলো গ্রোথ ভালো হতো, খাবার খেয়ে মুরগির স্ট্রেন্থ ভালো থাকতো, তখন মুরগির বাচ্চাগুলো বড় হতো, পরিপূর্ণভাবে ডিম দিত, গ্রোথটা ভালো হতো। সেখান থেকে মুরগির জাতটা আরও পরিপুষ্ট বা স্বয়ংসম্পূর্ণ ছিল, সে মুরগিগুলো বড় হতো। কিন্তু এটা দেশি ব্রিডার ছিল। পাশাপাশি পাহাড়ি মুরগির যে ব্রিডটা আমরা তখন বলতাম, পাহাড়ি মুরগির ব্রিডটা দেখেন সেই সময়ের ভৌগোলিক অবস্থান দিক দিয়ে সেই মুরগিটা বেশিরভাগ সময় জঙ্গলে থাকতো। জঙ্গলে প্রচুর পোকামাকড় হতো। পোকামাকড় মানে কি প্রোটিন। আর মুরগি বা যে কোনো প্রাণীর খাদ্য উৎসের ভিতরে তার স্ট্রেংথ বাড়ার পিছনে প্রোটিনটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রচুর প্রোটিন তারা খাইতো। পাশাপাশি পাহাড়িরা তাদের মুরগিকে কী খাবার খাওয়াইতো? আমাদের তো ধান চাল খাওয়াতো না, তারা মূলত ভুসি, ভেজা ভুসি, ভেজা পান্তা ভাত এগুলো খাওয়াতো, যার কারণে মুরগির শরীরে গোশ এবং মুরগির ওয়েটটা বাড়ানো থাকতো। পাশাপাশি তারা প্রচুর পরিমাণ ওয়াইল্ড বিস্ট খেত। ওয়াইল্ড বিস্ট বলতে বন্য পোকামাকড়। ফলে মুরগিগুলোর প্রোটিন লেভেলটা ভালো থাকতো, মুরগির স্ট্রেন্থ ভালো থাকতো। আর মুরগিরা মূলত পাহাড়ে বেশিরভাগ সময় ক্লাইম্ব করতো পাহাড়ে, যার কারণে তার পাগুলো স্ট্রাকচারে ভৌগোলিক মোটা থাকতো এবং উঁচা লম্বা হতো। এই একটা খাদ্য দিক দিয়ে কারণ ছিল। আর একটা কারণ ছিল পাহাড় অঞ্চলে একটা মুরগি পাওয়া যায়, বনের মুরগি, যেটা সাধারণত মানুষের লালিত পালিতর আওতার বাইরে। পাহাড়ি অঞ্চলের বাসা বাড়িগুলো আপনারা দেখবেন যে বিভিন্ন পাহাড়ে কোথায় কোথায় কোথাও থাকে। এখন বন মুরগি মূলত বিভিন্ন বন্য প্রাণী থেকে যেটা সেট করা যায়, তারা সবসময় পালিয়ে পালিয়ে বেড়াতো। তারা ঝোপ ঝাঙ্গলে তারা আস্থা থাকতো। কিন্তু দেশি মুরগির সাথে মাঝে মাঝে তারা মিলে কখনো একটা ক্রস ব্রিড হতো, অথবা কখনো কখনো পাহাড়িরাই বন মুরগির ডিম হোক, বন মুরগির বাচ্চা হোক, তারা শিকারি করে দেশি মুরগির সাথে পেলে ওখানে ক্রস ব্রিড হতো। এই একটা কারণে ওখানে একটা মুরগির দেশি মুরগি থেকে স্ট্রেন ওরা ডিফারেন্ট হয়ে যায়। জিনিসটা আপনার পয়েন্ট নেবেন। বন মুরগির সাথে পাহাড়ি অঞ্চলে দেশি মুরগিটা ক্রস ব্রিড হয়ে একটা এক্সট্রা স্ট্রেংথ হয়ে যায়। স্ট্রেংথটা কি আর টাইপটা কি তাই পরে বলবো। পাশাপাশি দেখেন পাহাড়ি অঞ্চলে আরেকটা মুরগি পাওয়া যায়, যে মুরগিটা আপনারা অনেকেই জানেন, আয়ার দি রেড রোড আয়ারল্যান্ড মুরগিটা। যে মুরগিটা অনেক উঁচা হয়, পাগুলো অনেক লম্বা হয় এবং বেস্ট স্ট্রেন্থ হয়। বর্তমান পাহাড়ি অঞ্চলে যতগুলো মোরগ আছে আপনারা মিলিয়ে দেখবেন, হয়তো আপনারা অনেকে আয়ার চেনেন না, অনেকে চেনেন। আয়ার মুরগিগুলো ইউটিউবে সার্চ দেবেন, ছবিটা দেখবেন। পাশাপাশি আমাদের পাহাড়ি যে মুরগগুলো পাওয়া যায় এদের সাদৃশ্যটা দেখবেন। কালারের না মিল পাইলে স্ট্রাকচারে কিন্তু আমি মনে করি 90% মিলে যাবে। তা দেশি মুরগির সাথে আড়াইয়ের মুরগির ক্রসের কারণে ওখানে একটা জাত উদ্ভাবন হয়েছে, মানে ক্রস একটা স্ট্রেন হয়েছে, নতুন একটা ভেরিয়েন্ট হয়েছে। পাশাপাশি আরেকটা তথ্য পাওয়া যায় 1996 থেকে 2000 সালে বাংলাদেশে তখনও ডিমের উৎপাদনের মুরগি ফার্মিং পর্যায়ে চালু হয় না। তখন এনজিও পর্যায়ে কিছু আপনার লেয়ার মুরগি, এই লেভেলের হাই লেভেলের লেয়ার না, তখনকার কিছু লেয়ার মুরগি যেগুলো অল্প ব্রিডার ছিল, উৎপাদনমুখী ছিল, প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এনজিও পর্যায়ে বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়েছিল। 10 পিস 5 পিস যারা লোন নিত এনজিও পর্যায়ে তাদেরকে কিছু মুরগি দেওয়া হতো, কখনো গাছ দেওয়া হতো, কখনো ছাগল দেওয়া হতো। এরকম প্রচলন ছিল। আপনারা যারা জানেন না, মাছ চিত্র থেকে শুনবেন, অনেকেই জানেন। এই মুরগিগুলো তারা দেশীয় পর্যায়ে যখন লালন পালন করছে, তাদের দেশীয় মুরগির সাথে ক্রস ব্রিড হয়ে একটা নতুন একটা স্ট্রেন্থ তৈরি হয়েছে। সেই স্ট্রেন্থ মুরগিটা পাহাড়ি অঞ্চলে সেটা ওইভাবেই আমরা পাচ্ছি, এগুলো গ্রোথগুলো ভালো হচ্ছে। সেই মুরগিটাই আজকে আমরা বলতেছি কি পাহাড়ি মুরগি, পাহাড়ি মুরগি। তাহলে হিলি মুরগি কোনটা, পাহাড়ি মুরগি কোনটা? হিলি মুরগি পাহাড়ি মুরগি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা যায় ব্রিড হিসাবে, পাহাড়ি অঞ্চলে যে মুরগিটাকে বলা হয় এটাকে পাহাড়ি মুরগি বলতেছি, আমি দ্বিমত করি না। কিন্তু ব্রিড হিসাবে যদি বলতে হয় তাহলে আমি বলবো যদি প্রাতিষ্ঠানিক স্বীকৃতিপ্রাপ্ত যদি কোনো মুরগি হয় সেটাই হিলি মুরগি। আপনারা জানলে খুশি হবেন, বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউট হিলি BLRI এই প্রতিষ্ঠানটা এই আমাদের হারিয়ে যাওয়া যে পাহাড়ি অঞ্চলের জাতটা, যে জাতটা নিয়ে আজ থেকে 8 থেকে 10 বছর আগে কাজ শুরু করছিল। ইউটিউবে অনেক প্রতিবেদন আছে, গুগলে আছে, আপনি গুগল করে পাবেন। সেই জাতটাকে নিয়ে তারা কাজ শুরু করছিল। তারা রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি বিভিন্ন পাহাড় অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক পর্যায়ে অথেন্টিক পর্যায়ে মুরগিগুলো কালেকশন করছে।
কালেকশন করে তারা 10টা জাত মুরগি থেকে ডিম হয়েছে, ডিম থেকে বাচ্চা, এটা হচ্ছে একটা জাত। এরকম 10টা জাতকে তারা রিসার্চ করে একটা কনস্ট্যান্ট একটা আউটপুট, ওই যে বললাম ব্রিডের বৈশিষ্ট্য, মা মুরগি যেমন থাকবে বাবা মুরগি যেমন থাকবে বাচ্চা সেরকম হবে। মা মুরগি যেরকম ডিম দিবে ওই বাচ্চা মুরগি সেরকম ডিম দিচ্ছে কিনা, মা মুরগির ওজনটা যেরকম হচ্ছে ওই মুরগি সেই ওজনটা আসছে কিনা, এরকম 10টা ব্রিডকে তারা অবজারভেশন করছে। করার পরে যখন তারা কনস্ট্যান্ট একটা রিপোর্ট পাইছে, তখন তারা এবং আগের পাহাড়ি মুরগির যে রিপোর্টগুলো ছিল নথিভুক্ত, যে পাহাড়ি মুরগির বৈশিষ্ট্য এরকম ছিল, সেই বৈশিষ্ট্য আকারে যখন মিলটা পাইছে, তখন জাতটা যখন ফিক্সড হয়েছে, ক্রসিংগুলো বাদ দিয়ে সিগ্রিগেট করে অ্যাকুরেট জাত, সেই বাংলাদেশ BLRI প্রতিষ্ঠান থেকে ওই মুরগিগুলো প্রান্তিক কৃষক পর্যায়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে পালার জন্য। কেন দেওয়া হয়েছে? এই মুরগিটার ডিমের আউটপুটটা ভালো ছিল দেশি মুরগির থেকে, লেয়ার মুরগির মতো না, দেশি মুরগি থেকে ডিমের আউটপুটটা ভালো। এই মুরগিটার ওজনটা বেশি ছিল। কীরকম ওজন ছিল? সাধারণ দেশি মুরগি যদি 1 কেজি 1200 টাকা 1.5 কেজি হয়, এই মুরগিটা অলমোস্ট 2 কেজি থেকে 2.5 কেজি হবে, মোরগটা 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত হবে। সেই BLRI হিলি মুরগিটা যেখানে যেখানে আপনার আছে, সেটাকে আমরা বলতে পারি পাহাড়ি ব্রিড বা পাহাড়ি আপনার জাত। আর বর্তমান রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান যেখানে আপনি যে মুরগিটা পাচ্ছেন, সেই মুরগিটা আছে স্ট্রেন্থ, পাহাড়ি স্ট্রেন্থ, আঞ্চলিক ক্রস মুরগি। সেই মুরগিটা বন মুরগির সাথে ক্রস হতে পারে, দেশি মুরগির সাথে ক্রস হতে পারে, আড়াইয়ের সাথে ক্রস হতে পারে, এখন তো সোনালির সাথেও হতে পারে, পকের সাথেও হতে পারে। অঞ্চল ভেদে একটু বড় টাইপের মুরগি দিলে পাহাড়ি মুরগি ধরবেন না। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, পাহাড়ি মুরগি খেতে স্বাদ, খুবই মজা, ডেফিনেটলি মজা, কোনো দ্বিমত নাই। আপনি ব্রয়লার যে মুরগিটা খাচ্ছেন, সেই বাচ্চারা যদি আপনি আমাদের সাধারণ পরিবেশে ছেড়ে প্রতিপালন করেন, সে যদি পোকামাকড় আমাদের সাধারণ খাবার দাবার খায়, সেই মুরগিটা খাবেন আর বাজার থেকে ব্রয়লার কিনে খাবেন, তার থেকে 4 গুণ বেশি স্বাদ। তা পাহাড় অঞ্চলে যে কোনো টাইপের মুরগি আপনি পালেন না কেন, ব্রয়লার পালেন, লেয়ার পালেন, স্যাসেস পালেন, ফাউমি পালেন, পাহাড়ি এরিয়াতে পর্যাপ্ত পরিমাণে ওয়াইল্ড বিস্ট খাবে, ওই ভুসি খাবে, গম খাবে, পান্তা ভাত খাবে, ওই পরিবেশে যে কোনো মুরগি ওরকম স্বাদ আসবেই, ওরকম বড় হবেই। তবে যে কোনো মুরগি বড় হতে গেলে তার ব্রিড বৈশিষ্ট্য হতে হবে। আপনার দেশি মুরগির কি পর্যাপ্ত ব্রয়লার খাওয়া হলে কি ব্রয়লারের মতো মোটা হবে? অবশ্যই না। একটা মুরগি বড় হতে গেলে তার ব্রিডারের বৈশিষ্ট্য ভালো লাগবে। ব্রিডার কি আমি একটু মাঝে ক্লিয়ার করতে পারছি? তার যে কোনো ব্রিডার আপনি যদি খাবার কম দেন, সে ছোটো থাকবে। যদি তার লেভেলে যদি পর্যাপ্ত খাবার দেওয়া হয়, তা সে পূর্ণাঙ্গ ম্যাচুরিটি হবে। আমি আপনাকে এখন কিছু ব্রিডারের মুরগি দেখাবো, যে ব্রিডারগুলো বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে এখনও অথেন্টিক আছে, যদি আপনি অথেন্টিক পর্যায়ে রাখতে পারেন। আরেকটা জিনিস আমি আপনার মাঝে ক্লিয়ার করি, কোনো ব্রিড আপনি আনলেই ওটা ব্রিড থাকবে না, যদি আপনাকে ওই বৈশিষ্ট্য ওটাকে আপনাকে প্রতিপালন না করেন। কোনো একটা ব্রিডকে যদি আপনার ব্রিড পর্যায়ে রাখতে হয়, 2টা বৈশিষ্ট্য 100% মেনটেন করে এটা ব্রিড হবে, না হলে হবে না। আপনি আনছেন ব্রিড, ঠিক আছে, কিন্তু আপনি বৈশিষ্ট্য মানেন নাই, মানে ওই কন্ডিশন মানে, তাহলে এটা ব্রিড থাকবে না। পরবর্তী ডিম বাচ্চা ব্রিডার হবে না, ওটা হয়ে যাবে টাইপ। একাধিক জাতের মুরগি একসাথে মিলিত হয়ে যে মুরগিটা হয়, সেটা টাইপ হয়ে যায়। আবার কোনো একটা টাইপের মুরগি যদি এক জাতীয় বৈশিষ্ট্য ক্যারি করে, ওটা হয় স্ট্রেন্থ হয়ে যায়। এই স্ট্রেন্থটার থেকেই মূলত অবজারভেশন করতে তখন ওটাকে ব্রিড রিকগনাইজ করা যেতে পারে। তবে আপনি পারবো না, সেটা প্রাতিষ্ঠানিক কিছু গবেষণা একটা বিষয় থাকে, সেটা 10 বছর 12 বছর গবেষণার পরে তারা লিখিত পর্যায়ে এটা একটা ব্রিড হিসাবে স্বীকৃতি প্রাপ্ত দেয়। কিছু জেনেটিক অ্যানালিসিস আছে, ল্যাব অ্যানালিসিস আছে। এবার আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন কী কী বৈশিষ্ট্য মেনটেন করলে আপনার ব্রিডটা ব্রিড হিসাবে আপনি বলতে পারবেন। যেমন আমি অস্ট্রেলিয়া মুরগি পালি, আমি ফার্মি মুরগি পালি, আমি ব্রাহ্মা মুরগি পালি, এগুলো ব্রিড আমি আনছি ট্রু, কিন্তু আমার কাছে ব্রিড আছে কি না, আমার কাছে ব্রিড হিসাবে আছে কি না, তার কিছু বৈশিষ্ট্য। যেমন এই যে আমি ব্রাহ্মা মুরগি পালতেছি, দেখেন আমার এখানে কলম্বিয়ান ব্রাহ্মা আছে, বাপ ব্রাহ্মা, দেখেন রেড কালারের। এখানে মোরগটা আছে কী কালারে? লাইট কালারের। এখন এই মোরগ দুটোটা কিন্তু কলম্বিয়ান ব্রাহ্মা। এখান থেকে যে বাচ্চাটা হবে, এই বাচ্চাটা কিন্তু রেডও হতে পারে, লাইটও হতে পারে। এটা কিন্তু আর আপনার ব্রিড আর রইল না, এটা হয়ে গেল স্ট্রেংথ বা টাইপ। এটা ব্রাহ্মা টাইপের মুরগি, কিন্তু এটা কলম্বিয়ান ব্রিড নয়। আমি আপনাদের বুঝাতে পারছি। আমি আবারও ক্লিয়ার করি। এখানে আমার যেখানে একটা লাইট মুরগি আছে কালারের, আর একটা আছে রেড কালার মুরগি, কিন্তু দুটোটাই কলম্বিয়ান মুরগি। এই যে মোরগটা এদের সাথে মিলিত হলে, যদি লাইটের সাথে লাইটটা মিলিত হয়, তখন সে কিন্তু একটা ব্রিড আসবে না, এটা হোয়াইট ব্রিড। যখন এই হোয়াইট মুরগের সাথে রেড মুরগির মিলিত হবে, যখন যে ডিমটা আসবে, এই ডিমের বাচ্চাটা মায়ের মতো হতে পারে, রেড হতে পারে, অথবা বাপের মতো হতে পারে, কিন্তু এইটা তখন ব্রিড হবে না, এটা কিন্তু তখন টাইপ হয়ে যাবে, তারপর হয়ে যাবে স্ট্রেংথ। এটা কিন্তু আমার অ্যাকুরেট ব্রিড না। তেমনি আপনি ফার্মির দিকে একটু আমি ফোকাস করতে বলবো। ফার্মি মুরগিটা দেখেন, এখানে দেখেন মোরগটাও ফার্মি,
মুরগিটা ফার্মি সম্পূর্ণ আলাদা কোয়ারেন্টাইন, অন্য মুরগির সাথে সংস্পর্শ বা জেনেটিক কোনো সংমিশ্রণ হওয়ার সুযোগ নাই। এখান থেকে যত ডিম হবে আমি বলবো যে আমার ফার্মি ব্রিড, এখান থেকে বাচ্চা ফার্মের বাচ্চা বের হবে, পরবর্তী এরা ব্রিড হিসাবে আছে। তেমনি অস্ট্রেলিয়া সেম। তাহলে আপনারা যারা বাজার পর্যায়ে মুরগি দেখে কিনতেছেন, বাজারে রং দেখে, পাও দেখে, নাক দেখে, মুখ দেখে, এটা ব্রিড বলতে পারবেন না। তখনই বলতে পারবেন ওর প্রতিপালন পদ্ধতি, ওই যে খাবারই এটা কি 100% কোয়ারেন্টাইন মেনটেন করে কি প্রতিপালন করছে, ওখান থেকে যে ডিমটা আসছে সেই ডিমটা কি তার সত্যিকারই ব্রাহ্মা একই কালারের সাথে মিল ছিল না অন্য কোনো কালারের সাথে অ্যাডিং ছিল? ফার্মি মুরগিটা কি উন্মুক্ত জায়গায় প্রতিপালন হয়েছে, দেশি মুরগির সাথে ছিল? যদি ফার্মি মুরগির সাথে দেশি মুরগি যদি ক্রস একটা মিটিং হয়ে যায়, সেখান থেকে বাচ্চা যদি ফার্মি কালার হয়, সেটা এখান থেকে ব্রিড রইল না। সেখান থেকে যে ডিম আসবে সেই বাচ্চা থেকে ফার্মির যে মাতৃগুণ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য ঠিক থাকবে না, থাকতেও পারে বা 2-3 প্রজন্মের পর এটা চেঞ্জ হয়ে যেতে পারে, ওই যে দাদার প্রজন্মটা পেয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে বর্তমান বাজারে প্রচলিত কিছু পাহাড়ি মুরগির বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের দেখাবো। আমি সুদূর পঞ্চগড় থেকে সব থেকে একটা গুণগত মান সম্পূর্ণ একটা জাত থেকে, টাইপ থেকে, আমি এখন তো বুঝতেছি এখন টাইপ থেকে বা স্টেন থেকে আমি 29টা ডিম আনছিলাম। একটা বাচ্চা ফুটছে, মোরগ হয়েছে মাশাআল্লাহ, মাল্টি কালার। এই মোরগটার বয়স 2.5 মাস, এখন সেই অলমোস্ট 900 গ্রাম হয়ে গেছে। এই টাইপটা খুবই ভালো টাইপের মুরগি। এর সাথে দেশি মুরগি আমার ওজন হয়েছে মাত্র 400 গ্রাম, আর এ হয়েছে 900 গ্রাম। তাহলে আমি কোন মুরগিটা পালন করবো? অবশ্যই এটা ভালোটা টাইপ, এটা কিন্তু ব্রিড না। এটাকে আমি পাহাড়ি বলতে পারি, এটা পাহাড়ি অঞ্চলে ছিল, এটা পাহাড়ি বলতে পারি, পাহাড়িদের মতো। কিন্তু এখন আমার সমতল জায়গা পাহাড়ি না, এটা ভালো টাইপের একটা মুরগি, এটা দেশি। কারণ এই মুরগিটা দেশি আমরা কোনটা বলি? এই মুরগিটা সাধারণত দেশি মুরগির বৈশিষ্ট্য আছে অল্প করে ডিম পায় উমে বসবে, আবার দেশি পরিবেশে থাকবে, এটা দেশি বলা যায়। তো এটা হচ্ছে সেই টাইপের মুরগি। আমরা পাহাড়ি ব্রিড কখনো পাচ্ছি না, আমরা টাইপ পাচ্ছি। এটা ক্রসিং, এটা কয়টা মুরগির সাথে যে ক্রস হয়েছে তার কালার আপনি বুঝতে পারতেছেন। এর যে এতগুলো কালার হয়েছে, এর কখনো দাদা লাল ছিল, মা সাদা ছিল, কেউ কালো ছিল। এই যে কত টাইপের যে মুরগির সাথে তার যে ক্রসিং ছিল আদি পুরুষের, তার গায়ের কালারে বুঝতে পারতেছেন। কোনো ব্রিড কখনো মাল্টি কালার হতে পারে না। ব্রিডের অন্যতম বৈশিষ্ট্য তাদের গায়ের ফেদার এক কালার থাকতে হবে, পুরো ফুটি ফুটি থাকলে পুরোটাই ফুটি ফুটি থাকতে হবে, বাবা দাদা নানা সবারই ফুটি ফুটি থাকতে হবে। এবং তাদের পায়ের রং, তার মাথার ঝুঁটি, তারপরে এই যে ফেদারগুলো, তার ফেদারের বৈশিষ্ট্য, ফেদারের অ্যালাইনমেন্ট, ডিমের বৈশিষ্ট্য, মাংসের বৈশিষ্ট্য সবগুলো সেম থাকতে হবে, তাহলে আমরা সেটাকে ব্রিড বলতে পারি। আর বর্তমান বাংলাদেশের BLRI যে গবেষণা করে যে মুরগিটাকে পাহাড়ি হিলি হিসাবে ব্রিড থেকে আবার রিকগনাইজ করছে বা আবার তারা স্বীকৃতিপ্রাপ্ত দিয়ে প্রান্তিক বাজার ছাড়ছে, সেই মুরগিটা আমার কাছে আছে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন। এই যে আমি পাহাড়ি একটা ভালো ব্রিড না, ভালো টাইপ বা ভালো স্ট্রেংথের একটা বাচ্চা দেখালাম আপনাদেরকে, যেটার FCR মানে গ্রোথ, খাবারের পাশাপাশি যে গ্রোথ মানে ডেলি বেসিসের গ্রোথ, তার পায়ের কালারটা দেখেন, সব কিছু মিলিয়ে সে এখন ভালো একটা আমার স্ট্রেংথ হয়েছে। এর থেকে আমি হয়তো ভালো আউটপুট পেতে পারি, তবে পাবো কেন কনস্ট্যান্ট না। এর বাচ্চা দিতে পারি, এর পরবর্তী বাচ্চা যদি দাদার মতো দিয়ে দেয়, দাদা যদি খারাপ থাকে, এটা থেকে কনস্ট্যান্ট কোনো আউটপুট পাবো না, নিশ্চয়তা নাই। এর জন্য একটা ব্রিড বলা যাচ্ছে না। যদি নিশ্চয়তা থাকতো তাহলে ব্রিড বলতে পারতাম। এই নিশ্চয়তা করতে গেলে প্রাতিষ্ঠানিক একটা গবেষণার ব্যাপার থাকে। এই যেটা এটা ব্রাহ্মা, আমার ব্রাহ্মা মোরগ আছে, হোয়াইট কালারের ব্রাহ্মা মোরগ আছে, হোয়াইট কালার ব্রাহ্মা মুরগি আছে। ওই হোয়াইট কালার মোরগ মুরগি মিলিত হয়ে যে ডিমটা দিছে, সেই বাচ্চাটা আমি নিজে ট্র্যাকিং করে দিয়েছিলাম, ঠিক সেই অনুপাতে বাচ্চাটা হচ্ছে। দেখেন ওর বাবা মায়ের মতো কালার কোড পাইছে, ঠিক বাবা মায়ের মতন কালার কোড পাইছে, গ্রোথ সেরকম পাইছে, এবং তার সব কিছু ঠিক আছে। এটাকে ব্রিড বলা যাবে। একটা ফেদারও সে অন্য কোনো কালার পায় না, ঠিক বাবা মায়ের মতো বৈশিষ্ট্য পেয়েছে, এটাকে ব্রিড বলা যেতে পারে। এবং এই যে এর যদি সমগোত্রীয় সাথে সারা জীবন থাকে, এর কালার কোড চেঞ্জ হবে না, বৈশিষ্ট্য চেঞ্জ হবে না, এর পায়ের ফেদার সেম পাইছে, সব কিছু সেম হয়েছে, এটাকে ব্রিড বলা যেতে পারে। এবার আমি দেখাবো বর্তমান বাংলাদেশে উল্লেখযোগ্য যে পাহাড়ি মোরগ মুরগি যে বলেন,
ঝুটি বলেন, গলা শিরা বলেন, সবগুলো বলেন, সে কিছু আমি টাইপের মুরগিগুলো আপনাদের দেখাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার সব থেকে পছন্দের একটা মুরগি, যদিও পাহাড়ি হিসেবে চিনি, আমিও সকলের সাথে এক কণ্ঠে মিলে বলি পাহাড়ি মুরগি। আসলে এটা পাহাড়ি মুরগি না, এটা একটা ক্রস স্ট্রেন্থ বা টাইপের মুরগি, ক্রস টাইপের মুরগি। হয়তো বা আড়াইয়ের সাথে মিল ছিল, মা ঝুটি ছিল, বাবা আড়াইয়ের ছিল, তার জন্য স্ট্রাকচার আড়াইয়ের মোরগের মতো হয়েছে, আর মার মতো ঝুটি পেয়েছে। কালারটা দেখেন আড়াইয়ের মতো পেয়েছে, তার জন্যই আমি এটাকে পাহাড়ি বলতে পারি না, যদিও এই টাইপের মুরগি সব পাহাড়ি বলতেছে। দেখেন মাত্র 3 মাস বয়স, এখনই 1 কেজি 200 গ্রাম হয়ে গেছে। এর সাথে দেশি মুরগির ওজন ছিল মাত্র 600 গ্রাম। এবং মাশাআল্লাহ কত সুন্দর, এখন সে অনেক বড়, অনেক। আমার এই যে খাঁচাটা প্রায় অলমোস্ট 20 ইঞ্চি, সে 20 ইঞ্চির মাথা থেকে যায়। এই একটা মোরগ দেখেন, এটা আমি পাহাড়ি হিসেবে বলতেছি, আমরা সকলে জানেন। রানগুলো কি মোটা মোটা দেখেন, ঠিক আড়াইয়ের বৈশিষ্ট্য। এর পিতার যে আড়াইয়ের যে মোরগের বৈশিষ্ট্যগুলো এগুলি ক্যারি করতেছে, এটা কেন সে পাহাড়ি বলতেছে। আর একটা এক্সক্লুসিভ কালেকশন, এইসব কালেকশনগুলো আল্লাহ তাআলা আমার নিজেই মিলিয়ে দিছে। ঝুটি আছে, গলা শিলা আছে, ব্ল্যাক কালার, এবং ফেদারে কিন্তু উইন্ডেড বলতে যে সকল ফেদারে বলতে নকশা থাকে ওটা তাকে উইন্ডেড বলে। উইন্ডেড ফেদার দেখেন অনেক টল, এটা কিন্তু ওই মুরগি থেকে 20 দিন ছোটো, তারপরে লড়ে আসছে। মাশাআল্লাহ, সেও সেম গ্রোথ। এটাও একটা ভালো এক্সক্লুসিভ জাতের একটা মোরগ, এটাকে আমরা পাহাড়ি বলতেছি। পাহাড়ি এখন এটা ব্রিড বলবো না, এটা একটা ক্রস মুরগি, দেশি টাইপের ক্রস মুরগি, খুব ভালো জাত হবে। মানে এর গ্রোথ ভালো, এর গ্রোথটা ভালো, খুব দ্রুত মাংসে আসে এবং ওজনটা ভালো হয়। এটা এই ধরনের মুরগি লালন পালন করে আমাদের ফার্মিং পর্যায়ে আমরা ভালো ডেভেলপ পাবো, মানে দ্রুত উৎপাদনটা ভালো উৎপাদন হয়। এই একটা মুরগি দেখেন, ঝুটি, গলা ছিলা এবং সাথে ব্ল্যাক কালার এবং রেড ফেদার আসতেছে, যেটা আমরা অ্যাডাল্ট ফেদার বলি। এটাও একটা পাহাড়ি মুরগি বলা চলে। দেখেন অনেক লম্বা, অনেক লম্বা। এর সাথে দেশি মুরগির ওজন মাত্র 400 গ্রাম, আর এর মুরগির ওজন হয়ে গেছে 1 কেজি কাছাকাছি হয়ে গেছে, অলরেডি 1 কেজি ক্রস করে গেছে। আপনারা যে বলেন যে পাহাড়ি মুরগি মানুষের মাথা মানে খেয়ে ফেলে, রাঙামাটি যে বান্দরবন যে যা পায় কাঁচা কিনে নেয়, পাহাড়ি পাহাড়ি পাহাড়ি। এই সে একটা পাহাড়ি মুরগি দেখেন, পা দেখেন চিকন চিকন, এবং এটা কোনো গলা সিলান করা ছিল না, যথেষ্ট অনেক বড়। এটাও ওজন কম না, এটা মুরগি তো, এটা ওজন অলমোস্ট 900 গ্রাম। এই মুরগির ওজন আসবে 1 কেজি 400-500 গ্রাম হবে। সব কিছু মিলিয়ে এটাও পাহাড়ি মুরগি, ব্রিড না, এটা তাই সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে পাহাড়ি মুরগির যে ট্রেন্ড, আপনারা যে পাহাড়ি মুরগি ঝুঁকতেছেন, সব কিছু মিলিয়ে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা এরকম। এই মুরগিগুলো দেখেন ভালো করে, মানে ভালো খেয়াল করে দেখেন, এখানে কতগুলো টাইপের মুরগি আছে। এই যে সাদা মুরগিটা মাথা ঝুটি, গলা শিলা, এই একটা মুরগি লালের সাথে। তার মানে আপনারা এখন ক্লিয়ার হয়েছেন, এগুলো কোনোটাই ব্রিড না, এগুলো দেশি জাতের সাথে বিভিন্ন টাইপের মুরগির ক্রসের মাধ্যমে এই মুরগিগুলো ক্রস হয়েছে, যার কারণে আমরা এই মুরগিটাকে একটা নিজেরাই আঞ্চলিকভাবে একটা নাম দিয়েছি পাহাড়ি মুরগি। আসলে এগুলো একটা একদম ক্রস মুরগির ভিতরে ভালো টাইপের মুরগি বা ভালো স্ট্রেংথের মুরগি হয়েছে, যেটার ওজনটা ভালো আসে, আর ডিমের বেলায় আমি ওটা নিয়ে পরে আসি। এবার আমরা আপনাদেরকে দেখাবো সেই বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউট BLRI কর্তৃক সে যে জাতটাকে বিশুদ্ধকরণ করে আমাদের মাঝে ছেড়ে দিছে, সেই জাতটা নিয়ে।
মাশাআল্লাহ, সকলেই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ, এই সেই BLRI প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রতিষ্ঠানকে অনেক ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক। ওনাদের মাধ্যমে আমি একটা সেই হারিয়ে যাওয়া পাহাড়ি মোরগ পাইছি। এই সে পাহাড়ি মোরগ দেখেন, এই মোরগটার ওজন অলমোস্ট 3 কেজি, সীসার মতো ভার। এই সেই পাহাড়ি মোরগ, এর কালার কোট সব কিছু মিলিয়ে এর আগামী প্রজন্মগুলো সেম থাকবে এবং এদের মুরগির ডিম, গোশের ভেরিয়েন্ট সব কিছুই নথিভুক্ত হয়ে দীর্ঘ 10টা ব্রিডকে তারা 10টা স্ট্রেনকে বা 10টা টাইপকে তারা অবজারভেশন করে এটাকে ব্রিড হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই সেই পাহাড়ি মোরগ বা হিলি মোরগ পাহাড়েতে পাওয়া যায় নাই। কীভাবে বলা হয়েছে? আনছি সাভার থেকে, সাভারের DNA অপারেশন থেকে। ওই যে আজ থেকে যে 15-20 বছর আগে যে পাহাড়ি অঞ্চলে যে মুরগিগুলো পাওয়া যেত, যেগুলো নথিভুক্ত ছিল, কী কী বৈশিষ্ট্য, কী কী ক্যারেক্টারিস্টিক ছিল, সেগুলোর সাথে মিল পাওয়ার পরে এটাকে প্রান্তিক পর্যায়ে উন্মুক্ত করা আছে। সেই মুরগিটা এটাকে আপনারা হিলি বলতে পারেন। এই মোরগটা আপনারা দেখে রাখেন, এখন মুরগি দেখাবো। দেখেন, মোরগ মুরগির অভাব অলমোস্ট সেম। সে আলহামদুলিল্লাহ 2 কেজি আছে, 1 কেজি 600 থেকে 2 কেজি। সে মাশাআল্লাহ ভালো ডিম দিচ্ছে এবং তাদের পায়ের কালার, মুখের গঠন, ফেদারের রং অলমোস্ট কাছাকাছি, যদিও ব্ল্যাকটা কখনো বেশি আসে কখনো কম আসে। তা আপনারা এখন থেকে ক্লিয়ার হতে পারলেন হিলি মুরগি কোনটা। বাংলাদেশে যদি হিলি মুরগি বলা হয়, পার্বত্য অঞ্চলে যে মুরগিটা পাচ্ছে সেটা এখন আর হিলি নয়। আজ থেকে 8-10 বছর আগে আপনারা বললেই হিলি আমরা বিশ্বাস করতে পারতাম, কিন্তু এখন প্রতিটা জায়গায় মানুষ সোনালী মুরগি পালতেছে, বসতবাড়ি অনুযায়ী কক মুরগি পালতেছে, আড়াইয়ের পালতেছে, লেয়ার পালতেছে। এটার সাথে যে দেশি ক্রস হয়ে নতুন একটা ব্রিড হচ্ছে, নতুন যে একটা স্ট্রেন্থ বা টাইপ হচ্ছে না, তার কোনো প্রমাণ নাই। মুরগি বড় পাচ্ছেন, কিনতেছেন, এটা হিলি হিসেবে চালাচ্ছেন। এই ধরনের মিথ্যা বা এই ধরনের অসত্য তথ্য নিয়ে আপনি আসবেন না। এই ধরনের মুরগি নিয়ে কাজ করলে আপনারা ভালো ডিম পাবেন না, ভালো মাংস পাবেন না। পাবেন, নিশ্চয়তা নাই। এই মুরগিটার নিশ্চয়তা আমি যেভাবে দিতে পারবো, কিন্তু এই যে পাহাড়ি মুরগিগুলো এগুলো নিশ্চয়তা আমি দিতে পারবো না। অথচ এই মুরগিগুলো অনেক আপনাদের মন্তব্য বলতে পারবো, অনেক কথা বলতে পারবো, কিন্তু সবই মিথ্যা বলা হবে। কিন্তু এই মুরগিটা নিয়ে যত বলবো এটা মিথ্যা বলা হবে না, মানে এটা নথিভুক্ত ডকুমেন্টারি, এটাকে এই সেই অরিজিনাল হিলি মুরগি। আপনারা দেখেন, এই যে হিলি মুরগির ডিমগুলো অলমোস্ট দেশি মুরগির মতো ডিম। হিলি মুরগির ডিম অলমোস্ট দেশি মুরগির ডিম। আমরা এখানে আপনাদেরকে এই অস্ট্রেলাপের ডিমগুলো দেখাচ্ছি পাশাপাশি। এই যে অস্ট্রেলাপের ডিম দেখেন, অস্ট্রেলাপের ডিম, এই যে হিলি মুরগির ডিম। তার মানে হিলি মুরগির বৈশিষ্ট্য আমরা জানি কি, সে দেশি মুরগির মতো ডিম পারে দেশি মুরগির মতো কম, এবং ডিমের সাইজটা ছোটো। সব কিছু আমরা মিল পাচ্ছি। অস্ট্রেলাপ মুরগি যেই পরিমাণ আমার ডিমটা দিচ্ছে, পর্যাপ্ত ডিম আমি অস্ট্রেলাপ থেকে পাচ্ছি। সেই অনুযায়ী আমি পাহাড়ি হিলি মুরগি থেকে অস্ট্রেলাপ অনুযায়ী সেরকম ডিম পাচ্ছি না। তাই ডিম পাচ্ছি সেরকম না। তেমনি BLRI কর্তৃক আরেকটা মুরগি আসছে, সেটা হচ্ছে গলাশিলা। এটা পাহাড়ি গলাশিলা বলা যেতে পারে। এই মুরগিটাও একই টাইপের ডিম দিচ্ছে। দেখেন, আমরা যদি এই হিলি আর গলাশিলা মিল করি, একই টাইপের ডিম দিচ্ছে। আমি আমাদের মুরগির কোটকে বা ইউনিফর্মে করার জন্য গলাশিলাটাকে আলাদা রাখছি, আর এটাকে আমি আলাদা রাখছি, যাতে কোনো গ্রাহক বা কাউকে যদি আমি বাচ্চা দিতে পারি, যাতে অ্যাকুরেট ব্রিডটা যেতে পারে। এই যে সার্বিক অবস্থা। পায়ের কালার দেখে যদি আপনার মুরগি যদি চিহ্নিত করতে পারে, তাহলে এটা আসলে ভুল ধারণা হবে। এখানে অস্ট্রেলাপগুলো দেখেন, এই অস্ট্রেলাপ আছে, পাশাপাশি ফাউমি আছে। এটা একটা ব্রিড, অস্ট্রেলাপ একটা ব্রিড। এই অস্ট্রেলাপ থেকে যতগুলো বাচ্চা হয়েছে দেখেন, এই যে অস্ট্রেলাপের বাচ্চা বাবা মার মতো কালো, বাবা মার মতোই কালো, কোনো ইয়ে নাই। ফাউমি থেকে যে বাচ্চাগুলো হয়েছে দেখেন, বাবা মার মতো কালার কোড। একে আমরা ব্রিড বলি। এরা যেখানে যাক না কেন, যদি বাবা মা যদি অরিজিনাল কোয়ারেন্টাইনে থাকে এবং আবদ্ধ থাকে, তাদের ঠিক বাবা মার মতোই হবে, এরকম কালার কোড নিয়ে হবে, এরকম বৈশিষ্ট্য হবে। এটাকে আমরা ব্রিড বলতে পারি।
কিন্তু দেশি মুরগিটাকে আমরা ব্রিড বলতে পারি না। এক্ষেত্রে বলেন দেশি মুরগি ব্রিড বলা যায়? প্রশ্ন আপনাদের মাঝে রইল এবং আপনারা আমাকে কমেন্টসে বলে যাবেন। আপনারা এখন আস্তে ধীরে বুঝতে পারলেন ব্রিড কী জিনিস, টাইপ কী জিনিস, স্ট্রেংথ কী জিনিস। আমরা স্ট্রেংথকে আপনাদের সামনে একটু ক্লিয়ার করি। যদি মুরগি একাধিক জাত একসাথে সংমিশ্রণ হয়ে ক্রস হয়ে যদি নতুন কোনো একটা মুরগি আসে, তৈরি হয়, তাকে আমরা কি বলবো? টাইপ বলবো। যে নতুন টাইপের একটা মুরগি, সে ভালো ডিম পারতেও পারে বা নাও পারতে পারে, সে ভালো বসে আসতে পারে নাও পারে, ওটাকে একটা থিসিসের মাধ্যমে তাকে কনস্ট্যান্ট একটা বলা যায় যে ভালো। কিন্তু একটা মুরগি ডিম পাড়া দেখি বলা যাবে না। আর স্ট্রেংথটা কি? স্ট্রেংথটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে কোনো মুরগিকে যদি কোনো একটা উদ্দেশ্যকে মাথায় রেখে যদি ক্রস করানো হয়, যেমন ব্রয়লারের মাংসের স্বাদ ভালো না, মানুষের থেকে একটা রিভিউ আসছে, ব্রয়লার বাজারে চলতেছে না, ব্রয়লারের স্বাদ বাড়ানোর জন্য ভালো ভালো ব্রিডাররা, প্রতিষ্ঠানরা ব্রয়লারকে বিভিন্ন ক্রস করে জেনেটিক আরও ভালো মাংসের মান বাড়ানোর জন্য নতুন একটা ক্রস করতেছে। বা সোনালি দেখেন, ফার্মি মুরগি আর আড়াইয়ের মুরগিকে ক্রস করে যে মুরগিটা বাংলাদেশের বর্তমান মধ্যবিত্তের নাগালে দেশি মুরগি হালকা স্বাদ পাওয়া যায়, সেটা একটা সোনালি মুরগি, এটাকে স্ট্রেংথ বলে। বা আপনার বিভিন্ন ধরনের ব্রয়লার আছে, ব্রয়লার এখানে আমি নামগুলো লিখে রাখছি, আমি অতটা দক্ষ না, তারপর আপনাদের বলার জন্য বলতেছি। দেখেন কক 500, কক 100, এগুলো কিন্তু ব্রয়লারের কিন্তু একটা ক্যাটাগরি। এগুলো স্ট্রেংথ। এগুলো কেন করা হয়েছে? কখনো মাংসের স্বাদ বাড়ানোর জন্য, কখনো মাংস উৎপাদনটা বেশি হওয়ার জন্য গবেষকরা বা ব্রিডাররা এই আলোকে ওইগুলো ক্রস করে একটু জাতটা উন্নত করতে গেছে। ওই উন্নত সেই জাতটা বেরোচ্ছে বা অনুন্নত যে জাতটা বেরোচ্ছে, এগুলোকে বলা হয় স্ট্রেংথ। স্ট্রেংথ হচ্ছে গবেষণা লব্ধ কোনো একটা উদ্দেশ্যকে হাসিল করার জন্য নতুন যে ক্রসিং জাত বের হয়, সেটাকে বলা হয় স্ট্রেংথ। আর স্বাভাবিকভাবে বা গ্রাম পর্যায়ে কোনো একটা ক্রসিংয়ের মাধ্যমে কোনো একটা মুরগি বেশ ভালো ডেভেলপ হয়েছে, পারিপার্শ্বিক অবস্থার কারণে, পরিবেশগত কারণে মুরগিটা ডেভেলপ হয়েছে, সেটাকে আমরা বলি টাইপ, সেটা ব্রিড নয়। আমি আশা করি আপনাদেরকে ব্রিড, টাইপ, স্ট্রেংথ বুঝাইতে পারছি। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আর পাহাড়ি মুরগি নিয়ে মাতামাতি নয়, যে কোনো মুরগি হোক, যে কোনো মুরগি যদি মাঠে ছেড়ে পালেন, তার মুরগির ডিমের পার্সেন্টেজ, মাংসের পার্সেন্টেজ 40% মাইনাস কমে যায়। যদি তাকে খাসা পদ্ধতিতে পালেন, অ্যাকুরেট খাবার দাবার দেন, সাপ্লিমেন্টারি দেন, সম্পূর্ণ তাকে ভালো সিস্টেমে রাখেন, তার 40% ডিমের গ্রোথ বেড়ে যায়। তার মানে এই নয় যে পাহাড়ি মুরগি বেশি ডিম পারে। দেশি মুরগি আপনারা কীভাবে জানেন? আমি এই কথাগুলো সংক্ষেপ করে ফেলি। মা চাচিদের শুনছেন দেশি মুরগি 12টা মুরগি ডিম পেরে মুরগি উমে বসে যায়। দেশি মুরগি কখনো ক্যালসিয়াম খাওয়াইছেন? কখনো প্রোটিন খাওয়াইছেন? কখনো ইসেল খাওয়াইছেন? খাওয়ান নেই। ওই ন্যাচারাল অবস্থা যা পাইছে। যদি ধানের সিজন হয়েছে, সে ডিম 20টা দিছে। ধানের সিজন হয় না, বর্ষার সিজন হয়েছে, বাইরে বেরোতে পারে না, পোকামাকড় পায় নাই, 10টা ডিম দিয়ে সে উমে বসে গেছে। একটা মুরগি ডিম পাড়তে গেলে কী পরিমাণ যে খাদ্য লাগে, তার শরীরে কী পরিমাণ যে প্রোটিনের মাধ্যমে বা পুষ্টির মাধ্যমে ডিমটা যে বের হয়, এটা আমরা জানি না। তাহলে ওই মুরগিকে ডিম কম পারেন না। ওই মুরগি যদি পর্যাপ্ত খাঁচা পদ্ধতিতে লালন পালন করে দেখেন, ওই মুরগি অনুষ্ঠানে একটা না 20-25টা ডিম দেবে। বহুত রেকর্ড আছে, খাঁচা পদ্ধতিতে দেশি মুরগি পারলো 25টা-20টা ডিম দিচ্ছে, উমে আসতেছে না। মুরগি কেন কুচে আসে? মুরগির শরীরে ডিম পারতে পারতে যখন তার প্রোটিন বা শরীরে মিনারেলসে ঘাটতি হয়, মুরগি যখন পা ব্যথা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তার মাতৃত্ব জায়গায়, তখন সে মনে করে আমি ডিম পারতে পারবো না, তখন সে ডিমগুলো ফুটানোর জন্য সে উমে, জ্বর আসে, সেটাকে মুরগির উম বলা হয়। এটা হচ্ছে পুষ্টিহীনতা, এটা কোনো মুরগি উম না। যদি মুরগি যদি পর্যাপ্ত পুষ্টি পায়, পর্যাপ্ত সাপ্লিমেন্টারি পায়, তাহলে মুরগি ডিম দিতেই থাকবে। দেশি মুরগি একটা পর্যায়ে সে উমে আসবে। তবে সাধারণ ছেড়ে পারলে যেমন 14টা 10টা 12টা পরে উমে আসবে, কিন্তু খাঁচা পদ্ধতিতে পরিপূর্ণ খাবারের মান, পুষ্টির মান, পানি মান যদি ঠিক রাখেন, তাহলে সে 20-25টা ডিম অনায়াসে দেয়। সেটা পাহাড়ি মুরগি হোক, দেশি মুরগি হোক। তাহলে আমি আপনাকে বুঝতে পারলাম পাহাড়ি মুরগি বেশি ডিম পারে না, দেশি মুরগি ডিম পারে। পাহাড়ি মুরগি ছেড়ে পারেন তো দেশি মুরগি 10টা ডিম পেরে উমে চলে আসবে। তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন জিনিসটা। আমি আশা করি আপনাদের বুঝতে পারছি। আমার তথ্য যদি কোনো ভুল থাকে আপনি আমাকে সংশোধন করে দেবেন। আমি বর্তমান চলমান যারা এই সকল ভিডিও দেখে সাধারণ ছোটো করে স্টুডেন্ট বলেন, ছোটোখাটো চাকরিজীবী বলেন, বা মা বোনেরা বলেন, বা বিদেশ ফেরত পরিবার বলেন, তারা কিন্তু আগ্রহে উদ্বুদ্ধ হয়ে এরকম ফার্মিং দিচ্ছেন। 50,000, 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকা দিয়ে এরকম সেটা করতেছেন, এরকম সেটা করে ফার্ম শুরু করতেছেন, আশা করতেছেন হিউজ না। জিনিসটা তা না। একটু জিনিসটা বোঝেন, স্টাডি করেন। কারো এই যে আমার অনেকগুলো বাচ্চা বেচার জন্য আমি অনেক মিথ্যা বলতে পারতাম না, মিথ্যা আমি বলতে পারবো না।
কারণ আপনাকে মিথ্যা বলে বাচ্চাটা চাপিয়ে দিলাম, সময় সময় আপনি ঠিকই জানবেন যে মিথ্যা, এই যে কথাটা তথ্যটা মিথ্যা ছিল। মুরগি পালন করার ক্ষেত্রে আপনাদেরকে উপযুক্ত গাইডলাইন্সে আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তর বা পশু অধিদপ্তরে আপনারা যান। পশু অধিদপ্তরে বিভিন্ন সার্জন আছে, বিভিন্ন ডক্টর আছে, তাদের সাথে আলাপ আলোচনা করেন, যুব উন্নয়নের ট্রেনিং নেন, এই সম্পর্কে বিভিন্ন গাইড করেন, কিন্তু ইউটিউবে গাইড নিয়েন না, ইউটিউবের ভিডিও দেখেন না। ইউটিউবের ভিডিও দেখেন কোনো কিছুকে জানারকে আরও সংশোধন করার জন্য ইউটিউবের একাধিক ভিডিও দেখেন। বেশিরভাগ ইন্ডিয়ান ভিডিওগুলো দেখেন, বিদেশি ভিডিওগুলো দেখেন, ফার্মিং পর্যায়ে ভিডিওগুলো দেখেন, প্রাতিষ্ঠানিক ভিডিওগুলো দেখেন, সেগুলো ঠিক আছে। কিন্তু চটকদার ভিডিও, যে মুরগি বাচ্চা বেচতে যাচ্ছে, যে মনে করেন যে অ্যাডভার্টাইজ করতে যাচ্ছে, তার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য আছে, সে সকল ভিডিওতে আপনি প্রমোশন নিয়েন না, প্রমোটেড হয়েন না। আপনারা জানেন, বোঝেন, তারপর আপনারা ফার্ম করেন। আমি আশা করি আপনাদের যদি কোনো উপকার করতে পারি আমার জন্য দোয়া করেন। আর আল্লাহর রহমতে আমি আপনাদের সকলের মতোই বলি, আমার কাছে আপনারা কিছু মুরগি পাবেন। এই মুরগিকে ভালো না মন্দ আপনারা যাচাই বাছাই করে আপনারা জেনে নেবেন আমার কাছে কী কী মুরগিগুলো পাবেন। আমি বলে দিচ্ছি, আমার কাছে অস্ট্রেলিয়া মুরগি পাবেন, রানিং ডিমের মুরগি, বাচ্চা পাবেন। ভালো হলে নেবেন, খারাপ হলে নেবেন না। আমার কাছে বর্তমানে সময়ের যে ট্রেন চলতেছে পাহাড়ি অনেক সুন্দর বড় মুরগি এক্সেট্রা, হ্যাঁ মুরগি ভালো, কিন্তু যেরকম ভালো বলতেছেন বা জানতেছেন সেরকম না, সেই মুরগি আছে। ইনশাল্লাহ আমাদের আগামী 3-4 মাসের ভিতরে ব্রিড বলবো না, এই টাইপের আপনারা বাচ্চার ডিম বড় মুরগি পাবেন। আমার কাছে ফার্মি বীজ ডিম পাবেন, বাচ্চা পাবেন। আমার কাছে কলম্বিয়ান ব্রাহ্মা লাইট হোক আর বাপ হোক, এটা আপনারা বাচ্চা পাবেন, ডিম পাবেন, বীজ ডিম পাবেন, রানিং মুরগি পাবেন, দেশি মুরগিও পাবেন আপনারা আমার কাছে। আলহামদুলিল্লাহ, আমার এই খামার সম্পর্কে আপনি জানতে পারলেন, আমার যে তথ্য দিতে চাইছি আপনি জানতে পারছেন। আমার কাছে 20 ডিমও পাবেন। যদি কেউ 0 বাচ্চা চান তাহলে আমাদেরকে বুকিং দিতে পারেন, আমরা আমাদের নিজস্ব ইনকিউবেটর ফুটিয়ে আপনাদের দিতে পারবো। 0 বাচ্চা, 15 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা। এখন আমার কাছে আপনারা পাবেন অস্ট্রেলাভ আছে, ফাউমিটা এখন আপনাদের দিচ্ছি না, নিজের জাতের জন্য আমি রেডি করতেছি আগামী প্যারেন্টসের জন্য। আমার কাছে অস্ট্রেলাভের বাচ্চা পাবেন, 1.5 মাসের বাচ্চা আছে, 2.5 মাসের বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা আছে। এগুলো সবই মুরগিগুলো আছে, এগুলো সব আমি ওজনে বিক্রি করবো। সবগুলো মুরগি ডিমের প্যারেন্টস হিসাবে রেডি করার জন্য এই মুরগিগুলো প্রতিপালন করতেছি। আপনারা যদি কেউ যদি না নেন, আমার পরবর্তী এগুলো ডিমে আসবে। আমার এই মুরগিগুলো আমি যশোর পাঠাবো, আমার নিজেরা যশোর একটা ফার্ম আছে, ভোলা একটা ফার্ম আছে, ওখানে আমি পাঠাবো। আর যদি কেউ যদি 2, 4, 5টা বা 10টা নিতে পারেন আমি দিতে পারবো, কিন্তু সেটা সীমিত সময়ের জন্য। আর আমরা আপনাদেরকে বলে রাখি, আমরা আগামী গত 2 মাস থেকে মুরগির বাচ্চা ফুটানো বন্ধ করে দিছি। কারণ এখন যে বাচ্চাগুলো ফুটবে, এই বাচ্চাগুলো পরিপূর্ণ কোয়ারেন্টাইনভাবে আমি রেডি করতে পারবো না। ঠান্ডার কারণে মুরগির ভিতরে মাইক্রোপ্লাজমার সমস্যা থাকবে, বিভিন্ন সমস্যা থাকবে। ফলে এই মুরগিগুলো ডিমে আসলে পরিপূর্ণ ডিম সে দিবে না। সে তো ছোটোবেলা থেকে তো অসুস্থ ছিল, তার সম্পূর্ণ গ্রোথটা ভালো হয় নাই, যার কারণে ভালো একটা প্যারেন্টস হবে না বিদায় আমি বাচ্চা ফুটাচ্ছি না। আপনারা যারা বাচ্চা পাবেন, এখন সর্বনিম্ন বাচ্চা আমার কাছে 1.5 মাসের আছে। তা যাই হোক, আমি অনেকগুলো কথা বললাম। আপনার যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, আর যদি আমাদের ভুল ত্রুটি হয় আমাকে সংশোধন করে দেবেন। ইনশাল্লাহ আগামীতে আমি এই তথ্যগুলো আরও প্রাতিষ্ঠানিকভাবে কীভাবে আরও অথেন্টিকভাবে দেওয়া যায়, কোনো একটা সরকারি সার্জন বা এই প্রফেশনাল যারা আছে তাদের মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করবো। ইনশাল্লাহ আপনারা সকলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।